শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও রোড আইল্যান্ড সহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে আগেই। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 6 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন। নিউ ইয়র্ক, বোস্টন ও নিউ জার্সি সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ জার্সিতে সর্বোচ্চ 15 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় 55 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোডে আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় 37 ইঞ্চি তুষারপাত হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে 19 ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। এই অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে এসব রাজ্যের স্কুল। তুষারঝড়ের প্রভাবে বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। বড় শহরগুলোর বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সড়ক ও রেল যোগাযোগেও দেখা দিয়েছে স্থবিরতা। ঝড়ো বাতাসে বিদ্যুৎ লাইনে ক্ষতি হওয়ায় বহু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। সকাল থেকে গাড়ি বের করতে পারিনি। চারপাশে শুধু বরফ আর বরফ। বিদ্যুৎ কয়েক ঘন্টা ছিল না। এমন পরিস্থিতি সত্যিই কঠিন। স্কুল, অফিস সব বন্ধ। রাস্তায় বের হওয়া ঝুঁকিপূর্ণ। তবুও জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে। কবে পরিস্থিতি ঠিক হবে তারও নিশ্চয়তা নেই। শীতকালীন ঝড়ের সতর্কতা উত্তর ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তুষারপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চৈতি সরোয়ার, ৭১। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক আদায় বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, সিপিবি। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী এটি করেছে সিপিবি। স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বন্ধ হয়েছে এই শুল্ক সংগ্রহ। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকে ট্রাম্প প্রশাসনের আইইইপিএ সংক্রান্ত সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে। কিন্তু এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত অন্যান্য শুল্কে প্রভাব ফেলবে না। এর আগে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বাণিজ্য অংশীদারদের ওপর ঢালাও পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক শুল্ক কর্মসূচির বিরুদ্ধে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর সোমবার আবারও আদালতের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। আদালতের রায়কে পাশ কাটিয়ে অন্যান্য আইনি ক্ষমতার আওতায় উচ্চ ও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লেখেন, আইনি নিশ্চয়তা বজায় রেখে শুল্কগুলোকে প্রাথমিকভাবে ব্যবহৃত শুল্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও কঠোরভাবে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য আলোচনা থেকে তারা পিছু হটলে তিনি দেশগুলোর পণ্যের উপর আরও উচ্চ শুল্ক আরোপ করবেন ভিন্ন বাণিজ্য আইনের আওতায়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তিনি বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর লাইসেন্স ফি আরোপ করতে পারেন, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পেরোলো। ইউরোপের মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই সংঘাত আজও থামেনি। শান্তি আলোচনার নানা উদ্যোগ এলেও স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি কোনো দেশ। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। ওরিসুল ইসলামের রিপোর্ট। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। সেই থেকে শুরু, তারপর কেটে গেছে 4 বছর। ডোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল হয়ে ওঠে তীব্র সংঘর্ষের কেন্দ্র। দক্ষিণে মারিউপোল ধ্বংসস্তূপে পরিণত হয়। লড়াই চলে খ্রিস্টান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 10% ভূখণ্ড দখল করেছে রাশিয়া, যদিও কিছু এলাকা পরে হারাতে হয়েছে মস্কোকে। এছাড়া এই যুদ্ধে দুই দেশের অসংখ্য মানুষ হতাহত হয়। ইউক্রেন থেকে পালিয়ে লাখ লাখ মানুষ। 4 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। শান্তি আলোচনার নানা উদ্যোগ এলেও স্থায়ী সমাধান এখনও অধরাই। সম্প্রতি জেনেভায় শেষ হওয়া 2 দিনের ত্রিপক্ষীয় বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
এদিকে যুদ্ধ চালিয়ে নিতে ইউক্রেন এখন অনেকটাই নির্ভর করছে ইউরোপীয় মিত্রদের উপর। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে, যা ২০২৭ সাল পর্যন্ত সামরিক ও রাষ্ট্রীয় ব্যয় মেটাতে সহায়তা করবে। তবে যুদ্ধ বন্ধ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকরা বলছেন শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। হয়তো কোনো এক সময় যুদ্ধবিরতি হবে, আবার খুলে যেতে পারে ভবিষ্যতে আরেকটি সংঘাতের পথও। অরিসুল ইসলাম, ৭১। যুদ্ধের ৪ বছর পূর্তির আগের দিনই ইউক্রেনের ওডেসা এবং ঝাপোরিঝিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার মধ্যরাতে এই দুই অঞ্চলে রাশিয়া হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর মধ্যে বন্দরনগরী ওডেসার জ্বালানি স্থাপনা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে প্রশাসনিক ভবন, গাড়ির শোরুম ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝাপোরিঝিয়ায় প্রায় অর্ধশত বাড়িতে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডরোভ। একই দিনে উত্তরাঞ্চলের খার্কিভের একটি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে রাশিয়ার বেশ কিছু হামলা প্রতিরোধ করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে এদিন তারা শতাধিক রুশ ড্রোন ভূপাতিত করেছে। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও ওয়েগুসেরা ওরফে এল মেনচোর নিহতের পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংসতায় ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। রবিবার মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পরই হেফাজতে মারা যান এল মেনচো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে চরম অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পশ্চিমাঞ্চলে ২৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো ট্রেলিভা। অভিযানে এল মেনচোর ৬ দেহরক্ষী নিহত হয়েছে এবং সামরিক বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এল মেনচোর মৃত্যুর পর জালিস্কো রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অন্তত ২৭টি হামলার ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর পাল্টা জবাবে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছে। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো, যার প্রকৃত নাম নেমেসিও ওসেগুয়েরা, দেশটির অন্যতম শক্তিশালী অপরাধ চক্রের নেতা হিসেবে পরিচিত ছিলেন। রবিবার মেক্সিকোর সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর এই শীর্ষ মাদক সম্রাট। সাবেকি পুলিশ কর্মকর্তা ছিলেন। শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল CJNG এর প্রধান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মেক্সিকোর সরকার ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে লাশের পাহাড় গড়ে এক রক্তাক্ত অধ্যায়ের জন্ম দিয়েছিলেন নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে এল মেনচো নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল CNG এর প্রধান। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে এল মেনচো গড়ে তুলেছিলেন এক সুবিশাল অপরাধ সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টালিন পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার এল মেনচোকে ধরিয়ে দিতে $১.৫ কোটি পুরস্কার ঘোষণা করলেও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। মেক্সিকোর কারাবন্দী এল চাপো গুজমানের পর মেনচোই ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী মাদক সম্রাট। তবে এল চাপো আলোচনায় থাকতে পছন্দ করলেও এল মানচো থাকতেন আড়ালে। তিনি মাদক ছাড়াও চোরাই জ্বালানি ব্যবসা, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন। ১৯৬৬ সালে মিশোয়াকান রাজ্যের এক দুর্গম ও দরিদ্র গ্রামে এল মেনচোর জন্ম। ছোটবেলায় কৃষিকাজ করতেন তিনি। পরে উন্নত জীবন জীবিকার সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, কিন্তু সেখানে তিনি হেরোইন ব্যবসায় জড়িয়ে পড়েন। গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন এবং পরে তাঁকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। মেক্সিকোতে ফিরে মেনচো পুলিশ বাহিনীতে যোগ দেন, কিন্তু অপরাধের নেশা তাঁকে ছাড়েনি। পুলিশের চাকরি ছেড়ে তিনি মিলেনীয় কার্টেলে যোগ দেন এবং দুর্ধর্ষ ভাড়াটে খুনি থেকে কার্টেলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু মিলেনীয় কার্টেলের দখল নিতে ব্যর্থ হয়ে তিনি নিজেই CJNG প্রতিষ্ঠা করেন। এল মেনচোর এই রক্তাক্ত বিদায় মেক্সিকোর মাদক যুদ্ধের ইতিহাসে এক বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।
যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমিত মাত্রায় হামলার হুমকি প্রেক্ষিতে এমন মন্তব্য করল ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, সীমিত হামলা সহ যে কোনো আঘাতই আগ্রাসন হিসেবে গণ্য হবে। আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে সব দেশই আগ্রাসনের জবাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া জানায়, ইরানও তাই করবে। এদিকে ওমানের মধ্যস্থতা উত্তেজনার মধ্যেই আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় আলোচনা শুরু হবে। চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আগের আলোচনা থেকে উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে। এর আগে নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছিল, ইরান যদি 48 ঘন্টার মধ্যে তাদের প্রস্তাব জমা দেয় তবে ওয়াশিংটন বিস্তারিত আলোচনা শুরু করতে আবারও বৈঠকে বসতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি সম্পর্কে শীর্ষ মার্কিন কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ক্ষেত্রে ঝুঁকির কথা উল্লেখ করেছিলেন কেইন। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের বিরুদ্ধে হামলার সাথে সম্পর্কিত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি। কিন্তু ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন তিনি 100% ভুল। তিনি বলেন, জেনারেল কেইন তাদের সকলের মতো যুদ্ধ দেখতে চান না। তবে যদি সামরিক স্তরে ইরানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার মতামত হলো সহজেই জয়ী হওয়া যাবে। ট্রাম্প আরও বলেন, তিনি ইরানে না যাওয়ার কথা বলেননি, এমনকি ভুয়া সীমিত হামলার কথা বলা হচ্ছে সে সম্পর্কেও কিছু বলেননি। তিনি কেবল একটি জিনিস জানেন, কিভাবে জিতবেন, এবং যদি তাকে তা করতে বলা হয় তবে তিনি দলের নেতৃত্ব দেবেন। ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায় 7 জন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফট C-90 বিমানটি সোমবার সন্ধ্যা 7:11 ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 23 মিনিট পর বিমানটির সাথে রাডার এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ স্থাপনের পর স্থানীয় সময় সন্ধ্যা 7:34 বারাণসীর প্রায় 100 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বিমানটি রাডার এবং যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়। ডিজিসিএ জানায়, অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছে। এছাড়া এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB এর একটি দল পাঠানো হচ্ছে। পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, গত শনিবার পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে 100 জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। হামলাগুলো সুনির্দিষ্ট এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল বলে জানান তিনি। তারিক ফজল আরও বলেন, পাকিস্তান কেবল সন্ত্রাসীদের আস্তানা এবং প্রশিক্ষণ শিবিরগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। তারিক ফজল সতর্ক করে বলেন, যদি আফগানিস্তান থেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা অব্যাহত থাকে তাহলে নিজেদের প্রতিরক্ষায় হামলা চালানোর অধিকার আছে তাদের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হোক বা বেসামরিক নাগরিক, প্রতিটি হত্যা প্রতিশোধ নেওয়া হবে বলে জানান তিনি। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।